দর্শক, দীর্ঘ ৩৯ দিনের নাটকীয়তা, রোমাঞ্চ এবং আবেগ সব কিছুর পর অবশেষে পর্দা নামছে গ্রেটেস্ট শো অন আর্থ, ফিফা বিশ্বকাপ ফুটবলের। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রাত ১টায় বিশ্বকাপের ফাইনালে ৬০ বছর পর আবারও মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বর্তমান দুই চ্যাম্পিয়ন। ফুটবল প্রেমীদের কাছে এটি শুধু একটি ফাইনাল নয়, বরং দুই প্রজন্ম, দুই দর্শন এবং দুই মহাদেশের ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। ২০০৭ সালে ২০ বছরের উদীয়মান তরুণ লিওনেল মেসির কোলে ওঠা ছোট্ট শিশুটি এখন ফুটবল বিশ্বের নতুন বিস্ময়, আর মেসি সর্বকালের সেরা নক্ষত্র। এবার তারা সামনাসামনি দাঁড়াচ্ছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে, ফিফা বিশ্বকাপের মহানাটকে। ৬টি বিশ্বকাপ খেলেছেন আর্জেন্টাইন মহাতারকা, গড়েছেন অসংখ্য রেকর্ড, ছুঁয়ে ফেলেছেন অধরা বিশ্ব মুকুটও। ৩৯ বছর বয়সী মেসির জন্য এবারের বিশ্বকাপকে অনেকেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় হিসেবেও দেখছেন। রাজার বিদায় বেলার শেষ মুকুট জয়, নাকি নতুন যুবরাজের সিংহাসনে আরোহণ, সব উত্তর মিলবে মাত্র কয়েক ঘন্টা পর। এদিকে গোলবন্যা, হ্যাটট্রিক আর বিশ্ব রেকর্ডে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার সান্ত্বনার লড়াইটি শেষ পর্যন্ত রূপ নিল ১০ গোলের এক মহাকাব্যিক থ্রিলারে। রুদ্ধশ্বাস ম্যাচে ফরাসিদের ৬-৪ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করল ইংল্যান্ড। গত ৬০ বছরের মধ্যে বিশ্বকাপে এটি ইংলিশদের সেরা সাফল্য। তবে দল হারলেও জোড়া গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নিয়েছেন এমবাপ্পে। একই সঙ্গে গোল্ডেন বুট জয়ের দৌড়ে আপাতত পেছনে ফেলেছেন লিওনেল মেসিকে। ফাইনালের উত্তেজনার রেকর্ড আর দর্শক উন্মাদনা নিয়ে আলোচনা করব আজকের কিক অফ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি মাহফুজুল ইসলাম এবং আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া বিশ্লেষক ডাক্তার আনোয়ারুল ইকবাল মিতু। মিতু ভাই, স্বাগত আপনাকে আমাদের শো। ধন্যবাদ। এবং দর্শক, জানিয়ে রাখি এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে রেজেন্ট HQ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে। চলে যাচ্ছি বিশ্লেষণে, সঙ্গে আছেন মিতু ভাই। মিতু ভাই, বিশ্বকাপের শুরু থেকে এ পর্যন্ত অনেক ঘটনার সাক্ষী হলাম আমরা, অনেক সমালোচনা, আলোচনা, প্রেডিকশন এবং শেষ পর্যন্ত একটা অধ্যায়ের সমাপ্তি হওয়ার পথে একটা ম্যাচ। কিন্তু সেই ম্যাচটায় যাওয়ার আগে ১০ গোলের একটা থ্রিলার। প্রত্যাশাটা কি এমনই ছিল? আমার কাছে মনে হয়েছে যে কোথায় যেন একটা গ্যাপ। আমি জানি না আপনার বিশ্লেষণ কি বলে। ধন্যবাদ এবং RTVর সমস্ত ক্রীড়ামোদীদের শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, গতকালকের খেলাটা দিয়েই শুরু করি। এত গোল হবে আমি কেউ চিন্তাও করে নাই। রাইট। বাট আমরা যদি খেলাটা দেখি, আমার কাছে খুব উপভোগ্য লেগেছে, কারণ যেই গোলের জন্য আমরা খেলা দেখতে বসি সেই জিনিসটা কালকে হয়েছে। এবং মানে কেউ কিন্তু বোঝেও নাই যখন ইংল্যান্ড ৪-০ গোলে এগিয়ে গেল। তো এরকম ওয়ান সাইডেড গেম আমি কিন্তু কখনো দেখি নাই। কিন্তু আবার যখন ফ্রান্সের কামব্যাক, যখন 4-3 হয়ে গেল, আমি বললাম কি ব্যাপার, এই গেম কি টাইব্রেকারে যাবে নাকি, বা এক্সট্রা 90 মিনিটে যাবে কিনা। বাট আবার যখন ইংল্যান্ড আবার এগিয়ে গেল এবং ফ্রান্স আবার গোল করলো, মানে সত্যি কথা বলতে কি, আমি যদি একটু অন্যভাবে আপনাকে বলি, আপনি যদি ওয়ার্ল্ডের প্রথম 5টা টিম দেখেন, মানে যারা ফিনান্সিয়ালি সবচেয়ে বেশি, মানে যেসব প্লেয়ার বেশি দামে বিক্রি হয়, যেসব প্লেয়ার বেশি স্যালারি পায়, সবার যে মিলিয়ে যেই টাকাটা, সেটার মধ্যে কিন্তু টপ টিম হচ্ছে ফ্রান্স, সেকেন্ড টিম ইংল্যান্ড, থার্ড টিম স্পেন, ফোর্থ টিম পর্তুগাল, ফিফথ টিম জার্মানি। এখানে কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল নেই, তারা আরেকটু নিচে। বাট এই প্লেয়ারগুলোর যে ক্যাপাবিলিটি আছে তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নাই। তাহলে বলতে পারেন যে এই খেলা গেল কোথায়। যেমন ইংল্যান্ড আর্জেন্টিনার খেলাতেই আসি, কিন্তু আমার কাছে প্রশ্ন যেটা আমার কাছে জানতে চাও আপনার কাছে, যে এই ম্যাচটাই যদি কোনো নিয়ম রক্ষার ম্যাচ না হয়ে সিরিয়াস ম্যাচ হতো, তাহলে কি এত গোল হতো? প্রশ্নই আসে না। কারণ ওই যে একটা কথা বলি, এই যে যেমন নার্ভের যে ইস্যুটা, টেনশনের যে ব্যাপারটা, আপনারা এই যে একটু আগে বললেন যে গোল্ডেন বুট, গোল্ডেন বল, এগুলো কিন্তু প্লেয়ার মাথায় রাখে না। আপনি গোল্ডেন বুট পেলেন, টিম হেরে গেল, ডাজেন্ট ম্যাটার, মানে কিচ্ছু মিনিং নাই। তো সুতরাং অবশ্যই, যেহেতু আসলে থার্ড যেই দুইটা দল খেলেছে তারা তো চ্যাম্পিয়নশিপের দাবিদার হয়ে এসেছিল, বিশেষ করে ফ্রান্স। ইংল্যান্ডের কথা আমি বলি না কেন, 66-এর পরে কখনোই ইংল্যান্ড এই পর্যন্ত ফাইনালি যায় না। ওয়ার্ল্ড কাপ তো দূরে থাক, ফাইনালি উঠতে পারে না। এটা তাদের মনে হয় সেকেন্ড
ওইটার পরে সেকেন্ড সেমিফাইনাল Semi-final। উঠেছে। তো ফ্রান্সের যে টিমটা ছিল আমার দেখা মতে, বা আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন মিতু ভাই স্ট্রং টিম কে ছিল, আসলে আর খেলা উপভোগ্য হয়েছে কিন্তু ফ্রান্সেরই এই পর্যন্ত, যতই আপনি যা বলেন। এরপরে ধরেন আপনি এই যে কালকের খেলাটা বারবার জিজ্ঞেস করছেন, যেহেতু আমি দেখেছি মিডিয়া অনেক সময় এটাতে প্রশ্নবিদ্ধ করেছে, হয়তোবা এটা মানুষ দর্শকদেরকে উপভোগ্য করানোর জন্য এটা করা হয়েছে, বাট অ্যাজ আ অ্যানালিস্ট আমি এটা চিন্তা করতে চাই না। কেন? এই কারণ এইবারের ওয়ার্ল্ড কাপে যতখানি প্রশ্নবিদ্ধ হয়েছে বিভিন্ন ইস্যুতে, এটা আমি যেহেতু আমি বয়স্ক মানুষ, আমি আগের ওয়ার্ল্ড কাপেও যে একটা দুইটা খেলাতে কোনো অরাজকতা হয় নাই বা পক্ষপাতিত্ব হয় নাই সেটা আমি বলছি না। আমি অন্য একটু বলে দিই, যেমন ধরেন ইরানের সাথে যে দ্বিমাতা সুলভ আচরণ করা হয়েছে এই টুর্নামেন্টে, দিস ইজ ভেরি স্যাড। প্লাস আপনি দেখেন একটা লাল কার্ড উঠানোর জন্য পৃথিবীর সবচেয়ে শক্তিধর প্রেসিডেন্ট পর্যন্ত ফোন করে, মানে এবং তার কথা মতো আবার আপনি লাল কার্ড উঠিয়েও নেন। তারপরে আপনি বিভিন্ন রকমের রেফারিংয়ের ইস্যু, তারপরে আপনার একই খেলায় 5টা-6টা আর্জেন্টিন রেফারি দেওয়া কি দরকার? যেমন এই যে এই ফাইনাল আজকে, তাই না, একটা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন খেলছে এবং একজন ল্যাটিন চ্যাম্পিয়ন খেলছে। আপনার কি দরকার ছিল এখানে একজন ইউরোপিয়ান রেফারি দেওয়ার? কারণ আরও তো আছে, আপনি আফ্রিকান রেফারি দিতে পারতেন, আপনি এশিয়ান রেফারি দিতে পারতেন। কেন আপনি একটা কন্ট্রোভার্সিতে আবার গেলেন? এবং এই রেফারি যে ইউরোপিয়ান দিয়ে ইউরোপকে যে সহায়তা করবে তাও নাও হতে পারে, মানে দিস ইজ পলিটিক্স। কিন্তু আপনার জিনিসটা হচ্ছে আপনি তো ফেয়ার থাকেন না। এই রেফারি সিলেকশনের বিষয়ে আপনাকে জানতে চাইবো, কিন্তু ধরেন এখানে অনেক ধরনের বিষয় থাকে যে রেফারিরা আসলে ফিল্ড রেফারি এবং হচ্ছে গিয়ে সাপোর্টিং রেফারি, তাদের ভাষাগত ব্যাপার থাকে, তাদের সঙ্গে কানেক্টিভ হওয়ার ব্যাপার থাকে, যাদের ডিসিশনগুলো খুব দ্রুত নেওয়া যায়, এ ধরনের কিছু বিষয় থাকে। বাট আমার মানে আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাওয়া, বিষয়টা কি এরকমভাবে দেখলে কেমন হয়? আমরা যখন দেখি যে হচ্ছে গিয়ে ধরেন লিগ যখন শেষ হয়ে যায়, আমাদের বাংলাদেশের প্রিমিয়ার লিগ কিংবা বাংলাদেশ ফুটবল লিগ, তখন আমরা লিগের শেষের পর্যায়ে দেখি প্লেয়াররা একটু পা বাঁচিয়ে খেলে। হ্যাঁ, যে হচ্ছে গিয়ে তার তো দলবদল আছে, একটু যদি পায়ে লেগে যায় তাহলে হচ্ছে গিয়ে সে পরের ক্লাবে গিয়ে হচ্ছে গিয়ে তার এটা সাফার করতে হবে, কেই হ্যাসেল দিবে। আপনার কাছে কি গতকালকের মানে ম্যাচ দেখে মনে হয়েছে ডিফেন্ডাররা খুব ভালোভাবে ডিফেন্ড করেছে, কিংবা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল ডিফেন্ডিংয়ের যেই একটা প্রদর্শনী আমরা দেখেছি এবারের পুরো ওয়ার্ল্ড কাপে, তৃতীয় স্থান নির্ধারণীর ম্যাচে আমার চোখে অন্তত এরকম কিছু পড়েনি। আমার কাছে মনে হয় খুব স্পেস পেয়েছে দুই দলেরই ফরওয়ার্ডরা। আপনি দেখবেন যে যখন দুইটা টিমই নামে, বোথ টিমের কিন্তু 7জন প্লেয়ার ছিল না, মানে নতুন 7জন নামিয়েছে কিন্তু বোথ ইংল্যান্ড বোথ ফ্রান্স। তাহলে আপনাকে একটা তথ্যই দিন, 1955-এ আমি যদি ভুল না করি, ফ্রান্স এবং জার্মানির মধ্যে খেলাও কিন্তু 9 গোল হয়েছে। ওইখানে ছিল 5-3, এটা যেমন 5-4, ওইটা 5-3, 6-4, ওটা ছিল 5-3, 9 গোলের থ্রিলার ছিল, 6-3 ছিল, সরি। তো এখন ওই সময় তো এত ক্যামেরা, এত তথ্য, এত মিডিয়া এগুলো কিন্তু ছিল না, তখন কিন্তু এই প্রশ্ন ওঠে নাই। এখন প্রশ্ন উঠছে বিশেষ করে যেহেতু লিগগুলোতে অনেক পয়সা, এই প্লেয়ার যারা সেমিফাইনাল ফাইনাল খেলে সেই প্লেয়ারগুলোই তো আপনি বড় বড় দলে খেলে। তো আপনাদের প্রশ্ন হচ্ছে যে ওই দিকে ফোকাস করা, যারা মানে এরকম কিছু হয়েছে কিনা, মানে এটা আমি বললাম তো, আমি অ্যাজ এ অ্যানালিস্ট এটা আমি বিশ্বাস করতে চাই না। আর এখন যদি দর্শক বলেন তাহলে আমি অন্য উত্তর দিব যে হতে পারে ভাই। আচ্ছা, আমরা আরো উত্তর নিব, আমরা ফাইনাল নিয়ে নিশ্চয়ই কথা বলবো, একটা তো বিরতিতে যাচ্ছি। দর্শক, রেজার্ন HQ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। রেজার্ন HQ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি মাহফুজুল ইসলাম, আছেন আনোয়ারুল ইকবাল মিতু। চলে যাচ্ছি বিশ্লেষণে। আমরা একটু ফাইনাল নিয়ে নিশ্চয়ই কথা বলবো। স্পেন যেই ফুটবল খেলছে এবারের ওয়ার্ল্ড কাপে, পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে একটি মাত্র গোল তারা কনসিড করেছে। আপনি যদি অন্যদিকে দেখেন আর্জেন্টিনার হোয়াট এ কামব্যাক, মানে আপনি মানে ফুটবলের ব্যাকরণের বাইরে গিয়ে আর্জেন্টিনার এই কামব্যাকটা, লাস্ট 3টা ম্যাচ যদি মিশরের সাথে ম্যাচ থেকে শুরু করি এখন পর্যন্ত, এটা আউটস্ট্যান্ডিং। এটা ভিন্ন এক আর্জেন্টিনাকে নিশ্চয়ই আপনি দেখছেন।
তার বিপরীতে স্পেনের টিকি টাকা পজিশনাল এবং পজিশনাল ফুটবলের একটা মহড়া আমরা দেখেছি এবারের পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে। ব্যাটেলটা আসলে কোথায় হবে? আচ্ছা, আমি তাহলে একটু তথ্য দিয়েই বুঝাই দিই। আপনি শুধু গোল কনসিডের কথা বলেছেন। স্পেন কিন্তু 13টা গোল স্কোর করেছে, একটা গোল খেয়েছে। হ্যাঁ। আর্জেন্টিনা পক্ষান্তরে 19টা গোল করেছে, কিন্তু গোল খেয়েছে 7টি। এখন আমি কেন এই প্রসঙ্গটা উঠালাম, আপনি ডিফেন্সিভ দিকে চিন্তা করলে কিন্তু স্পেন অনেক আগানো। আবার যদি অফেন্সিভের কথা চিন্তা করেন, 19 গোল কিন্তু নট এ ম্যাটার অফ জোক। এবং যেখানে মেসি থাকে, যে কোনো ডিফেন্স তছনছ করার জন্য উনি যথেষ্ট, আর লাগে না। কিন্তু এবার আসেন মিডফিল্ড। আপনি স্পেনের যে গোলগুলো, লামিন ইয়ামাল কিন্তু একটা গোলের বেশি করে নেই, ঠিক? তাহলে ওদের গোল আসছে কোত্থেকে? ওদের গোল আসছে মিডফিল্ড থেকে, ওদের গোল আসছে ডিফেন্সে। রাইট। তার মানে কি, ওরা দলগত খেলা খেলছে, আর্জেন্টিনাও দলগত খেলছে, বাট মেজরিটি আপনি যেমন একটু আগে বললেন না, আপনি আর একটা খেলা মানে বলেন নাই, সেটা হচ্ছে কেপ ভার্ডের খেলাও কিন্তু আর্জেন্টিনা খুব সহজেই জেতেন। তার মানে কি, আর্জেন্টিনা দেখেন প্রত্যেকটা খেলায় শেষের দিকে এসে তারা চমক দেখিয়েছে। এবং আর্জেন্টিনার ফুটবলের ক্যারেক্টারে প্রথমে গোল খেয়ে পরে আবার হচ্ছে রিটার্ন করা, এটা কিন্তু এবার একটু বিরলই দেখা যাচ্ছে। এবার হলো বেশি দেখা যাচ্ছে, আগে কিন্তু এটা ছিল না। হ্যাঁ, কিন্তু আগে দেখা গেছে যে আর্জেন্টিনা আগে গোল খেলে ওই খেলা জিততে পারতো না। যেমন সৌদি আরবের কথাই দেখেন, একটা এক্সাম্পল বললাম আর কি। কিন্তু আসল যেটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, এই যে স্পেন এবং আর্জেন্টিনার যদি আপনি দুজনকে যদি সমান সমান দাঁড় করান, এরাও 6টা গেম জিতেছে, এরাও 6টা গেম জিতেছে। একবারই তারা কিন্তু ওয়ার্ল্ড কাপে ফেস করেছে ইচ আদারকে, সেটা খুব সম্ভব 1966 হবে, বাট আমার সালটা মনে নেই। বাট ওই খেলায় কিন্তু আর্জেন্টিনা 2-1 উইন করেছে। বাট যদি আপনি আবার লেটেস্টটা দেখেন, একদম শেষের ওদের মিট করেছে কিন্তু 2018 সালে, সেইখানে কিন্তু স্পেন 6-1 গোলে উইন করেছে। কিন্তু এই এমন বড় ফাইনালে, এমন বড় মঞ্চে আসলে কি কোনো এরকম পরিসংখ্যানগুলো কি আসলে খুব বেশি ম্যাটার করে? কিছু কিছু জায়গায় যেমন দেখেন, নরওয়ে সাথে ব্রাজিল কখনো জেতে না, সেই আবার কিন্তু একই রিপিট। এবং ওই একই নরওয়ের সাথে কিন্তু আর্জেন্টিনাও জেতে না ওয়ার্ল্ড কাপে, 2বার খেলেছে, একটা ড্র একটা হেরেছে। তো এইগুলো জিনিস না, ওয়ার্ল্ড কাপে কাকতালীয়ভাবে কেমনে যে মেলে, এটা আমি বলতে পারবো না। ওইখানে কিন্তু আসলে স্ট্যাটিস্টিক্স আপনি মিলাতে পারবেন না। অনেক সময় আপনার নার্ভে মানে ঝামেলা হয়, মানে সাইকোলজিক্যালি কিছু হয় হয়তো বা, আমি বলতে পারবো না। কিন্তু আমি যতবারই দেখেছি, আর এটা কোনো কথা যে ব্রাজিল কোনোবারই নরওয়েকে হারাতে পারে না, কিন্তু ঠিকই তাই, আবারও তাই। তো ওই কিছু কিছু দল আছে, যেমন একটা উদাহরণ দিই, জার্মানি এত ভালো দল, এত সমান, এবারের কথা বলছি না, কোনোদিনও ওয়ার্ল্ড কাপে ইটালির সাথে পারে নাই। আপনি দেখেন, হিস্ট্রি দেখেন, এগুলো কিছু বলার নাই, মানে এগুলো হয়, কিছু কাকতালীয় ব্যাপার থাকে যেগুলোর আসলে কোনো ব্যাখ্যা নাই। কিন্তু আপনি এবার আর্জেন্টিনার এই কামব্যাকটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? লাইক আপনি যদি মেসিকে দেখেন, এবার 39 বছর বয়সে ওয়ার্ল্ড কাপ খেলতে আসা একজন ফুটবলার, সে যখন হচ্ছে গিয়ে গোল্ডেন বুটের দৌড়ে থাকে এবং সে যখন তাকে কেন্দ্র করেই পুরো তার দলের মেকানিজমটা তৈরি হয়, তার মানে তার ইম্পর্টেন্সিটা আসলে কোথায়? সে কোনো কোনো ক্ষেত্রে দলের চেয়ে বড়। এটা কি ফাইনালে তাদের জন্য একটা চাপ হয়ে যেতে পারে? না, একদমই না। আমি দেখেন, আপনি গতবারের ওয়ার্ল্ড কাপ থেকে আসেন, মেসিকে অন্যান্য প্লেয়াররা খুব ভীষণভাবে রেসপেক্ট করে। এই রেসপেক্টটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পায় না। কিন্তু শুধু রেসপেক্ট না, মেসি সেটা আদায় করে নিয়েছে। এবং অন্যান্য প্লেয়ার মেসির থেকে বড় প্লেয়ার মনে করে না তারা, এবং তাকে হেল্প করার জন্য, এবং তাকে শুধু হেল্প করে গোল করানো না, মেসিও তো হেল্প করে গোল করাচ্ছে। মানে আমরা লাস্ট ম্যাচে যেটা দেখলাম, মেসি সাধারণত ওই পজিশন থেকে, সে সাধারণত বক্সের বাইরে থেকে কিছুটা কার্ভ করে এসে বলটা বানিয়ে একটা বা পায়ের একটা শট করে। বাট আমরা লাউতারোর গোলটা যদি দেখি, লাউতারোর সামনে পেছনে দুজন ডিফেন্ডার যে ছিল, তারা অলমোস্ট হচ্ছে 6 ফিটের কাছাকাছি লম্বা, এবং লাউতারো 5 ফিট 8 ইঞ্চি কিংবা 9 ইঞ্চি হবে। মেসি সেখান থেকে ডান পায়ের একটা ক্রস করলো, একদম মাপা লাউতারোর মাথায় গিয়ে পড়লো। মানে যা তার উইকার ফুট, সেটারও যদি অ্যাকুরেসি এই থাকে, তাহলে তার লেফট ফুটকে আপনি কোন জায়গায় কি দিয়ে জাজ করবেন? তো এটা তার এক লেফট ফুটে কিন্তু হচ্ছে গিয়ে এবারের যদি ফাইনালে বলি, স্পেনের
রাইট উইং কিংবা হচ্ছে গিয়ে ডিফেন্সিভ মিডে একটা বড় থ্রেট। দেখেন মেসিকে কিছু আমরা একটা ছোট বিরতিতে যাব, থ্রেটটা নিয়ে কথা বলবো। থ্রেটটা আসলে আর্জেন্টিনার জন্য আসলে থ্রেটটা কোন জায়গায় সেটাও বলবো, এবং আপনার কাছ থেকে মেসির বাপা নিয়ে একটু তো আলোচনা শুনবই। দর্শক, রেজ অ্যান্ড এজ কিউ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। রেজ অ্যান্ড এইচ কিউ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠান, সঙ্গে যাচ্ছি বিশ্লেষণ। আমার সঙ্গে আছেন আনোয়ারুল ইকবাল মিতু। মেসির বাপা নিয়ে কথা হচ্ছিল, এবং একই সঙ্গে এটা তো ঠিক যে মেসিকে নিয়েই স্পেনের আলাদা একটা পরিকল্পনা থাকবে, রাইট? জি, আমি বলি মেসির যেমন অ্যাডভান্টেজ আছে, সে বার্সেলোনায় অনেক বছর খেলেছে, স্প্যানিশটা কিভাবে খেলে ও যেমন জানে ভেরি ওয়েল। আবার বার্সেলোনার সব, এবার কিন্তু জানেন তো রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার স্প্যানিশ টিমে নাই, সব বার্সেলোনার। বার্সেলোনাও জানে যে মেসি কিভাবে খেলে। এই জিনিসটা কিন্তু খুব ট্রিকি, এবং এখন কিন্তু স্পেন আর টিকি টাকা খেলে না। এটা খেলতো এক সময়, 5-6 বছর আগে ছেড়ে দিয়েছে। কারণ দেখেন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক, ও টিকি টাকা বোঝেও না, খেলাও না। ওরা কিন্তু এখন নর্মাল ইউরোপিয়ান দল যেভাবে খেলে। কিন্তু আমি যেটা দেখলাম, স্পেনের যেটা অ্যাডভান্টেজ একটা আছে, সেটা হচ্ছে সেকেন্ড রাউন্ড থেকে তারা বেলজিয়ামের মতো দল, তারা আপনার ফ্রান্সের মতো দল, এবং তারা মাঝখানে মানে ওটা ছিল কে জানো আরেকটা টিম, তারা খুব স্ট্রং টিমের সাথে খেলেই কিন্তু এত দূর এসেছে। ফ্রান্সের সাথে তো সেমিফাইনাল খেললো, তার আগে তারা বেলজিয়াম খেললো, মাঝখানে পর্তুগাল। দেখেন পর্তুগালের মতো এই সব দলকে ফেস করে এসেছে। ইংল্যান্ড বাদ দিলে আর্জেন্টিনা কিন্তু আপনার তেমন কোনো বড় দলের সাথে খেলে নাই। আচ্ছা, তার জন্য তাকে আমি ডাউন করছি না, কিন্তু প্রত্যেকটা খেলায় কিন্তু তারা দেখেন কেপ ভার্ডের সাথেও কিন্তু এক্সট্রা মিনিটে গেছে। ইজিপ্টের সাথে খেলা এমনি তারা 12 মিনিটে কামব্যাক করেছে। কামব্যাকের পরে আসি, তারপরে আপনার ওইটাও এক্সট্রা টাইমে সুইজারল্যান্ডের সাথেও কিন্তু এক্সট্রা টাইমে, এবং সুইজারল্যান্ড কিন্তু 67 মিনিট পর্যন্ত আপনি না লাল কার্ড পাওয়ার পর থেকে অত দূর পর্যন্ত, এবং তারা সেই এক্সট্রা টাইমের সেকেন্ড হাফে মানে সেকেন্ড 15 মিনিটে কিন্তু গোল করেছে দুটো। আমি তাদের খাটো করার জন্য বলছি না কথাগুলো, আমি বলছি দুইজনের দৌরত্বে আমি নিয়ে আসছি যে জিনিসটা হচ্ছে যে মেসি, দেখেন মেসি নিয়ে কথা বলার অধ্যত্ত আমার নাই, এবং ওর বায় পায়ের কেন ডান পায়েরও কারুকাজ কোনোটা কিছু করার নেই, তাহলে আর সে এত আপনার অ্যাওয়ার্ড জিততো না। এবং মেসি, ম্যারাডোনা, রোনাল্ডো, রোনাল্ডিনিহো, তারপরে এইসব প্লেয়ার না যুগে যুগে আসে না, এরা হঠাৎ করে আসে, এবং এটা আপনি প্র্যাকটিস করেও কিন্তু আপনি এটা অ্যাচিভ করতে পারবেন না। এটা আনপ্যারালাল, মানে এটা আসলে গড গিফটেড, এটা আপনি পাবেন না, এটা পাওয়া যাবে। কিন্তু মেসি সহ গেম হারে, মেসি সহ গেম জেতে। খেলা তো খেলাই, যেমন আপনি ধরেন 2014 সালের ফাইনাল দেখেন, মেসি খেলে নাই, একটা শট উনি কিন্তু বারের মধ্যে রাখতে পারেন নাই, মানে আপনার ফ্রি কিকগুলো। তো এটা হয় কি, এক এক প্লেয়ারের এক এক সময় কিন্তু খেলা ওঠে, আবার অফ ফর্মও যায়। তো ওই রকম ধরেন মেসি লাস্ট খেলা কি গোল করেছে, 2018 সালের রাশিয়া বিশ্বকাপেও কিন্তু মেসিকে নিয়ে অনেক গালমন্দ হয়েছে নিজ দেশেই, কিন্তু সেই মেসি 2022 সালে এসে ওয়ার্ল্ড কাপ জিতলো। মেসি 2014 সালে ওয়ার্ল্ড কাপের ফাইনালে হারার পরে অবসর নিয়েছিল, 16 কোপা আমেরিকার পরে হচ্ছে কি অবসর নিয়েছে। এগুলো নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে, বাট মেসির নিয়ে কথা বলা আর্জেন্টিনা দলের চেয়েও সে। প্লাস আমি আরেকটা আর্টিকেল পড়ে এসেছি, আপনারা যেহেতু শো করব, যে দেখেন এই যে আমেরিকায় খেলা হবে, মেসি এত ভালো ভালো অফার থাকতেও সে কিন্তু আমেরিকাতে এসেছেন, এবং এখানেই তার সেটেলমেন্ট, আমেরিকার পরিবেশ বুঝেছেন। এবং দেখেন প্রথম কতগুলো গেম থেকে শুরু করে অ্যাপার্ট ফ্রম আপনার ইংল্যান্ড, সব কিন্তু মেসিময় ছিল, খেয়াল করেন, তাই না? তো এগুলো কিন্তু প্ল্যানের একটা, এটা কিন্তু অন্যায় না, এটা প্ল্যানের একটা পার্ট হতে পারে। আমি জানি না এত কিছু চিন্তা করে যদি একটা দেশ, ডেফিনেটলি প্ল্যানের পার্ট তো অবশ্যই। আপনি দেখবেন 34-এ সৌদির তে খেলা হবে, তার আগে হচ্ছে সৌদি প্রো লিগটা আসলে কতটা, এই ওয়ার্ল্ড কাপের পরেই কত প্লেয়ার সৌদি প্রো লিগে যায়, এবং সেখানে বিনিয়োগটা আসলে কিভাবে, আসলে মানে প্রত্যেকটা জিনিসের সঙ্গে একটা করে এই ওয়ার্ল্ড কাপের সঙ্গে রাজনীতি জড়িত। আপনি দেখবেন কাতার ওয়ার্ল্ড কাপ 2022, সেটা যখন 2010 সালে বিডিংটা কমপ্লিট হলো, তারপর কাতারের উপর কি ধরনের নিষেধাজ্ঞা, এবং একইভাবে দেখেন মধ্যপ্রাচ্যে 2034-এ ওয়ার্ল্ড কাপটা হবে, তার আগে
এক ধরনের অস্থিরতা কিন্তু আছে। সো এগুলো হচ্ছে গিয়ে আসলে কানেক্টেড। আমরা যারা একটুখানি বিশ্লেষণ করতে পারি আমরা বুঝি ওয়ার্ল্ড পলিটিক্সের সাথে বিশ্বকাপ ফুটবল কিভাবে জড়িত, এর সঙ্গে অনেক কিছুই জড়িত, আর ভেঙে না বললাম। তো এর বাইরে স্পেনকে নিয়ে যদি হচ্ছে গিয়ে আপনি দু লাইন বলেন, সেক্ষেত্রে প্রেডিকশনটা যদি করা যায়, এইসব ম্যাচে প্রেডিকশন করাটা ভেরি ভেরি ডিফিকাল্ট। এখানে প্রেডিকশন চলে না, কোনো পরিসংখ্যান চলে না, ওপেন ম্যাচ, 50-50 ম্যাচ। তারপরেও আমি একটু মজার ইস্যু দিয়ে বলি, কারণ প্রেডিকশন আমরা করলে একদম হয় কি শেষের জানেন তো, পর্যায়ে হ্যাঁ প্রায়। মজাটা এইভাবে যে আমার এক ছোট ভাই আছে, সে খুব ভালো প্রেডিকশন করতে পারে। আমি বললাম কিভাবে, মানে ও প্রায় কথা বলে আমার সাথে ফোনে, ওর প্রেডিকশনগুলো হয়ও, কারণ ও পরের যে 8টা দল আছে না কোয়ার্টার ফাইনালের, সব কয়টার সাপোর্টার, তো ও খুশি হয়ে যায়, যেই জিতুক সেই খুশি হয়। তা আমরা যেহেতু অ্যানালিস্ট আমাদের বলতে পারি, কিন্তু হয় কি আপনার দর্শকরা তখন বিমুখ হয়ে যায়। ধরেন আমি যদি বলি স্পেন জিতবে, আর্জেন্টিনার সাপোর্টাররা খেপা পাবে। আমি যদি বলি যে আর্জেন্টিনা জিতবে, তো স্পেনের সাপোর্টার বাংলাদেশে নাই, কিন্তু স্প্যানিশ পুরা, যেমন লামিন ইয়ামাল, আমি যদি এখন একটু এমন বলি, উনি কিন্তু বার্সেলোনায় চ্যাম্পিয়ন হওয়ার পরে প্যালেস্টাইন ফ্ল্যাগও উড়িয়ে দিয়েছেন। তো ওইখান থেকে তো আমাদের, যেহেতু আমরা মুসলিম, আমাদের একটা টান চলে আসে। তো এই জন্য না আমি আপনার কাছে ক্ষমা না, সুন্দর দৃষ্টিতে মাফ আমি করে একটু আপনাকে একটু সহজ করি। ধরেন জি। আপনি যদি আর্জেন্টিনার লেফট ব্যাক দেখেন, সেই লেফট ব্যাকের অবস্থাটা আমরা জানি। জি। সেদিক থেকে রাইট উইং দিয়ে হচ্ছে গিয়ে লামিনে ইয়ামাল কতটা ভয়ঙ্কর, জি। সেটা কিন্তু হচ্ছে গিয়ে এক প্রকার মানে সে দেখিয়েছে। গোল Correct. করতে পারেনি খুব একটা, বাট দেখিয়েছে। আপনি যদি মিডফিল্ডের কথা বলেন, এবারের ওয়ার্ল্ড কাপে ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট Best. মিডফিল্ড হচ্ছে গিয়ে স্পেনের। স্পেনের। আপনি যদি হচ্ছে গিয়ে পজিশনাল ফুটবলের কথা বলেন, স্পেনের আশেপাশে কেউ খেলতে পারেনি। এইসবকে একপাশে বাইরে রেখে আপনি যদি বলেন এবারের ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বড়, দুর্দান্ত এবং জটিল কামব্যাকগুলো কে করেছে, সেটা আর্জেন্টিনা। আর্জেন্টিনা। তার মানে ম্যাচগুলো হবে 50-50। 100%, 100%। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ যে আপনি আমার আনসারটা দিয়ে রাইট, আমি আপনাকে সহজ করে দিলাম। দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে আমরা যেই উন্মাদনার মধ্যে ছিলাম, সেই উন্মাদনা শেষ হতে আর একটি ম্যাচ, কিন্তু একটা বিষয়, ফুটবল উন্মাদনা কিন্তু বছর জুড়ে থাকে, কখনো শেষ হয় না। এবারের ওয়ার্ল্ড কাপে যেই জিতুক, তবে দিন শেষে ফুটবলের জয় হয়েছে, এটি বলতেই হবে। দর্শক, রেইজ অ্যান্ড এইচ কিউ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানটি আজকে এ পর্যন্তই, এবং বিশ্বকাপের পরবর্তী ফাইনালের বিশ্লেষণ নিয়ে হাজির হব আগামীকাল ঠিক একই সময় অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ফুটবল উন্মাদনায় মাতুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ফাইনালে যে দলকেই সাপোর্ট করুন, একটা কথা মাথায় রাখবেন, দিন শেষে ফুটবল জিতেছে। ধন্যবাদ সবাইকে।